সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের অধ্যায় ৬ মূলের ধারণা রাসায়নিক গণনা এই অধ্যায়ের উপর ক্লাস হবে। সবাইকে এই ক্লাসে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। আজকে এই অধ্যায়ের যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাসের মোলার আয়তন। মূলত বিগত ক্লাসে মূল সম্পর্কে আমরা আলোচনা করেছি, আজকে মোলার আয়তন নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের বুঝতে হবে আয়তন বিষয়টা আসলে কি। আয়তন হচ্ছে কোনো পদার্থ যেই জায়গা দখল করে, কোনো পদার্থ যে স্থান দখল করে, যে জায়গা দখল করে, সেই জায়গাটুকুকে বলা হয় আয়তন। কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই পদার্থের আয়তন বলে। আমরা যদিও গ্যাসের মোলার আয়তন নিয়ে আজকে ক্লাস করব, তবুও আমরা কঠিন এবং তরল পদার্থ নিয়ে আলোচনা করব। যেমন আমরা যদি কঠিন পদার্থের আয়তন চিন্তা করি, যেমন 1 মোল সোডিয়াম ক্লোরাইড। তোমরা জানো নিশ্চয়ই যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ, আর এটি কঠিন অবস্থায়ও থাকে। তো এই 1 মোল সোডিয়াম ক্লোরাইডের যে আয়তন সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মোলার আয়তন। তার মানে মোলার আয়তন বিষয়টার সংজ্ঞা হচ্ছে যে 1 মোল যে কোনো পদার্থের আয়তনকে বলা হয় মোলার আয়তন। যেমন 1 মোল সোডিয়াম ক্লোরাইড আয়তন এটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মোলার আয়তন। এখন যদি আর একটু ক্লিয়ার করে আমরা লিখি যে 1 মোল সোডিয়াম ক্লোরাইডের কতটুকু ভর হয়। আমরা জানি 1 মোল সোডিয়াম ক্লোরাইডকে গ্রামে প্রকাশ করতে গেলে এর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করতে হয়। যেমন সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5 হচ্ছে তার পারমাণবিক ভর, যোগ করলে হয় 58.5, তার সাথে কি গ্রাম। দ্যাট মিন্স 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের যে আয়তন সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মোলার আয়তন। সেটি কত আয়তন হবে সেটি আয়তন নির্ণয় করার পরে বোঝা যাবে। এখন হতে পারে 1 মোল, আমরা যদি অন্য আরেকটা কঠিন পদার্থ নিই, যেমন ক্যালসিয়াম কার্বনেট। এই 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর যদি হিসাব করি 40, 12, 52 আর হচ্ছে 3 16 48 দাঁড়ায় 100 গ্রাম। তাহলে ভরে হিসাব করলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ভর হচ্ছে 100 গ্রাম, আর এটা যে আয়তন দখল করবে সেটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের মোলার আয়তন। একইভাবে যদি আমরা 1 মোল যেমন পানির কথা ধরি, এটি পানি আমরা জানি H2O 3টি অবস্থায় থাকে, বরফ, পানি, আবার জলীয় বাষ্প। ধরলাম পানি, তো সেই ক্ষেত্রে এর ভর হবে কত? 2 আর 16 18 গ্রাম। তার মানে 18 গ্রাম পানির আয়তন হচ্ছে তার মোলার আয়তন। এরকমভাবে আমরা 1 মোল ক্লোরিন হচ্ছে 35.5, 2 দিয়ে গুণ করলে হয় 71 গ্রাম। তার মানে 1 মোল ক্লোরিন গ্যাস 71 গ্রাম। আবার এটা যে জায়গা দখল করে সেটা হচ্ছে ক্লোরিন গ্যাসের মোলার আয়তন। আমরা এখন এই যে 4টা পদার্থ আমরা নিয়েছি,
এখানে আমরা মনে করতে পারি সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট দুটি হচ্ছে কঠিন পদার্থ, আর পানি এটাকে আমরা এখানে আমরা তরল পদার্থ ধরে নিব, আর ক্লোরিন হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো কঠিন যেহেতু দুইটা লিখছি, আমরা একটা নিয়ে নিব, আরেকটা মুছে ফেলবো বোঝানোর উদ্দেশ্যে। এখন 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম, তার একটা নির্দিষ্ট আয়তন আছে, এরও আয়তন আছে। আমরা জানি পদার্থের অবস্থা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে যে কোনো পদার্থ চাপ দিলে সংকুচিত হয় আর তাপের কারণে প্রসারিত হয়, এবং সেই ক্ষেত্রে যারা কঠিন পদার্থগুলো চাপ দিলে খুব একটা সংকুচিত হয় না বললেই চলে, তবে তাপ দিলে কিছু প্রসারিত হয়। আর তরল পদার্থে চাপ দিলে সংকুচিত হয়, আবার তাপ দিলে প্রসারিত হয়। আবার গ্যাসীয় পদার্থে চাপ দিলে সংকুচিত হয়, তাপ দিলে প্রসারিত হয় সর্বোচ্চ। এটা চাপের কারণে তিনটির মধ্যে সর্বোচ্চ সংকুচিত হবে এবং তাপ দিলে সর্বোচ্চ কী হবে, প্রসারিত হবে। তার মানে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের পদার্থের মধ্যেই তাপ এবং চাপের একটা প্রভাব রয়েছে। এখন এই কঠিন পদার্থ এবং তরল এবং গ্যাসীয় পদার্থের তাপচাপের যেহেতু প্রভাব রয়েছে, সুতরাং কোনো পদার্থের 1 মোলের আয়তন, দ্যাট মিনস মোলার আয়তন নির্দিষ্ট করে বলা যাবে না যদি তার তাপমাত্রা এবং চাপ উল্লেখ না করা হয়। একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে আয়তন উল্লেখ করতে হবে। এখন 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100 গ্রাম, তার আয়তন কত, এই কথাটার উত্তর দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না তাপমাত্রা এবং চাপ নির্দিষ্ট করা না হবে। কারণ আমি একটা তাপমাত্রা চাপে এক ধরনের আয়তন নিলাম, এই তাপমাত্রার চাপ চেঞ্জ হলে আবার এর আয়তন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক কথায় তাপমাত্রার চাপ উল্লেখ ছাড়া কোনো পদার্থেরই আয়তন বলা যাবে না। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটও বলা যাবে না, 1 মোল পানিও বলা যাবে না, 1 মোল ক্লোরিনও বলা যাবে না। কিন্তু প্রত্যেকটা পদার্থেরই আয়তন আছে এবং সেটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে। আমরা দেখলাম তাহলে সবগুলোরই মোলার আয়তন আছে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শুধু 3 ধরনের পদার্থ থেকে শুধু গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনা করি। গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনার পূর্বে একটি বিষয় ক্লিয়ার হতে হবে, সেটি হচ্ছে এসটিপি। এসটিপি কি? এসটি স্ট্যান্ডার্ড, টিতে টেম্পারেচার, পিতে হচ্ছে প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বাংলায় হয় যে আদর্শ তাপমাত্রা এবং চাপ। আদর্শ তাপমাত্রা এবং চাপ অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপকে আদর্শ তাপমাত্রা চাপ বলা হয়। যেমন আদর্শ তাপমাত্রা চাপ বলা হয়, আর সেই আদর্শ তাপমাত্রা চাপটি হচ্ছে, আদর্শ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং আদর্শ চাপ হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ। তার বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে আদর্শ তাপমাত্রা ও চাপ বলা হয়। এই এসটিপি কি, এ ধরনের প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। তারপর এসটিপি জেনে নিলাম। এখন এই আদর্শ তাপমাত্রা ও চাপে আমরা একটু 1 মোল হাইড্রোজেন গ্যাস, 1 মোল নাইট্রোজেন গ্যাস, 1 মোল ক্লোরিন গ্যাস। 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? 2 × 2 গ্রাম, 14 × 2 =
28 গ্রাম, 35.5 দুগুণে 71 গ্রাম। 1 মোল গ্যাস, 3টা গ্যাস নিয়েছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন। 1 মোলের ভর কিন্তু ভিন্ন ভিন্ন, এদের আয়তনও ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন তাপমাত্রা ও চাপে, কিন্তু এসটিপিতে, তার মানে হচ্ছে আদর্শ তাপমাত্রা এবং চাপে, এই তিনটারই 1 মোলের আয়তন সমান, এবং সেটি হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ আমরা জানি যে গ্যাসীয় এবং তরল পদার্থের আয়তনের একক হচ্ছে কি? লিটার। এটাও 22.4 লিটার, এটাও 22.4 লিটার। এরকম যত গ্যাসীয় পদার্থ আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন ছাড়াও আরও অক্সিজেন, যেমন 1 মোল অক্সিজেন ভর হচ্ছে 16 দুগুণে 32 গ্রাম, এর আয়তন কত? 22.4 লিটার। এরকম যত গ্যাসীয় পদার্থ আছে, সকল গ্যাসীয় পদার্থের 1 মোলের আয়তন তথা মোলার আয়তন সমান। সেটি কত? 22.4 লিটার। এবং সেটা কোন তাপমাত্রায়? আদর্শ তাপমাত্রা এবং চাপে, অর্থাৎ এসটিপিতে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে। আর এটি শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই, কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে এরকম সুনির্দিষ্ট কোনো কিছু নেই। ওদের আয়তন আছে, কিন্তু এরকম কোনো তাপমাত্রায় সুনির্দিষ্টভাবে সবগুলো সমান এরকম হয় না। আশা করি গ্যাসের মোলার আয়তন বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা এরপরে আমরা দ্বিতীয় আলোচনায় চলে যাব। এ পর্যায়ে আমরা গ্যাসের মোলার আয়তন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমেই একটা সমস্যা, সেটি হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপে। এটুকু না লিখে আমরা এসটিপিতে বলতে পারতাম। 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে? আমরা সমাধান করি। বিষয়টি হচ্ছে এখানে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে, তার মানে আয়তন থেকে আমাদের অণুর সংখ্যা বের করতে হবে। তো আমরা প্রথমে লিখে নিই যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তার আগে লিখে নিই এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত গ্রাম, বা আমার গ্রামের দরকার নেই, এখানে অণুর সংখ্যা হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তার মানে এখানে লিখতে পারি একটু উল্টিয়ে, সেটি হচ্ছে 22.4 লিটার গ্যাসে অণু থাকে। বিষয়টি হচ্ছে আমরা এর আগের ক্লাসে করেছি যে 1 মোল যে কোনো পদার্থে অণুর সংখ্যা, বা 1 মোল অণু বা 1 মোল পরমাণু, এরকম 1 মোল অণুতে থাকে 6.023 × 10⁻23 তাহলে আমরা দেখি 1 লিটার গ্যাসে অণু থাকে কত? 6.023 × 10⁻23 তো ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কটার সমাধান করো। 2.69 × 10⁻22 অণু।
আশা করি বুঝতে পেরেছ। এখন আরেকটি সমস্যা, সেটি হচ্ছে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? আচ্ছা, এখানে আমরা সমাধানটা করি। বিষয়টি হচ্ছে এখানে মোল থেকে আমাদের আয়তন বের করতে হবে। আর যেহেতু প্রমাণ অবস্থায়, আমি আবারও লিখব এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার। অতএব কয় মোল? 5 মোল। আয়তন হবে নিশ্চয়ই বেশি, সুতরাং গুণ হয়ে যাবে। গুণ করলে কি দাঁড়ায়? 112 লিটার। আশা করি বুঝতে পেরেছ। এখন আসো আরেকটি সমস্যা। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? এবার সমাধানটা করি আমরা। এখানে সবসময় যে কাজটা করতে হবে সেটা 1 মোল। 1 মোল হাইড্রোজেন গ্যাস গ্রামে প্রকাশ করলে 2 গ্রাম। আর এর আয়তন নিশ্চয়ই 22.4 লিটার। তাহলে আমরা এভাবে করতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। অতএব 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন ভাগ হয়ে গেল, তারপর 10 গ্রাম 22.4 ইন্টু 10/2 ভাগ করলে কি দাঁড়ায়? 112 লিটার। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোল এবং আণবিক সংকেত। আমরা 1 মোলের ভর নির্ণয় করতে গেলে আণবিক সংকেত থেকে আণবিক ভর জানার প্রয়োজন হয়। যেমন 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, আমরা যদি এর ভর নির্ণয় করতে চাই, এর আণবিক ভর লাগে। যেমন হাইড্রোজেনের 1, ক্লোরিন হচ্ছে 35.5, যোগ করলে হয় 36.5 গ্রাম। তার মানে হচ্ছে আণবিক সংকেত থেকে আণবিক ভর বের করে সেটি গ্রামে প্রকাশ করলেই 1 মোলের ভর পাওয়া যায়। এখানেই মূলত মোলের সাথে আণবিক সংকেতের একটি সম্পর্ক। তো একটি যৌগের আণবিক সংকেত দ্বারা আমরা কি বুঝি? যেমন H2SO4, এটি সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত। এই একটি সংকেত দ্বারা আমরা যদি শুধু
শুধু সালফিউরিক অ্যাসিডের সংকেত দ্বারা কি জানতে পারি? প্রথমত এই সংকেত দ্বারা আমরা এর নাম জানি সালফিউরিক অ্যাসিড। আর এখানে আরেকটা জিনিস বুঝতে পারি, এখানে সালফিউরিক অ্যাসিড এখনও আছে। তাহলে 1 নম্বর হচ্ছে এর নাম সালফিউরিক অ্যাসিড, 2 নম্বর হচ্ছে এখানে এখনও সালফিউরিক অ্যাসিড, এবং সেই সাথে এখানে এটাকে 1 মোল সালফিউরিক অ্যাসিড বলে। আর তার সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের সংকেত না থেকে যদি সালফিউরিক অ্যাসিড ইংরেজি অথবা বাংলায় লেখা থাকতো, সেই ক্ষেত্রে মানে কী সুবিধা আর সংকেতের ক্ষেত্রে কী সুবিধা, এই নামটি থেকে আমরা এখানে কি কি মৌল আছে, কতগুলো আছে সেটি জানা সম্ভব নয়। অপরদিকে এই সংকেত থেকে আমরা জানতে পারি এখানে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন আছে, অর্থাৎ এখানে কি কি পরমাণু আছে সেটি জানা সম্ভব হয়। এইগুলো একটি সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে এখান থেকে আমরা জানতে পারি মৌলগুলো কতগুলো পরমাণু আছে। যেমন হাইড্রোজেন আছে 2টি, সালফার 1টি, অক্সিজেন 4টি। তাহলে আমরা একটি সংকেত থেকে যে তথ্যগুলো পেয়ে থাকি, সংকেত ছাড়া এর যদি শুধু ইংরেজি বা বাংলা নাম থাকতো, আমরা এই তথ্যগুলো সবগুলোই পেতাম না, পাওয়া সম্ভব হতো না। এটি হচ্ছে সংকেতের একটি তাৎপর্য। এছাড়াও আমরা আরও কিছু তথ্য পেয়ে থাকি, সেটি হচ্ছে এখানে এই সালফিউরিক অ্যাসিড অণুর আণবিক ভর এখান থেকে আমরা বের করতে পারবো, অর্থাৎ আণবিক ভর বের করা সম্ভব হয়। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভরকে 2 দিয়ে গুণ করব, তার সাথে সালফারের পারমাণবিক ভর যোগ করব, তার সাথে অক্সিজেনের পারমাণবিক ভরকে 4 দিয়ে গুণ করে এর সাথে যোগ করব, তাহলে কি হয় 2 × 2 আর 32 34 আর 4 × 16 64 হয় কত 98। তার মানে আণবিক ভর বের করা সম্ভব হয়। এবং পৃথকভাবেও এখানে কোন পরমাণু কতটা আছে তার পারমাণবিক ভর তো অবশ্যই বের করা সম্ভব হয়। সেই সাথে এখানে কতগুলো এই 1 মোলের মধ্যে কতগুলো পরমাণু আছে সেটিও জানা সম্ভব হয়। তো যাই হোক, আমরা আণবিক সংকেত থেকে মোটামুটি অনেকগুলো তথ্যই পেয়ে থাকি। এ পর্যায়ে আমরা আলোচনা করব মোলার দ্রবণ বিষয়ে। মোলার দ্রবণটা কি আসলে? সেটি হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তবে এটাকে বলা হয় 1 মোলার দ্রবণ। আর 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রবীভূত থাকে, তাহলে এটা হচ্ছে 2 মোলার দ্রবণ। এখন একটা প্রশ্ন, সেটি হচ্ছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব তত মোলার। যেমন 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব হয়, তাহলে দ্রবণটা হচ্ছে 1 মোলার। আর 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রব হয়, তাহলে 2 মোলার। এখানে খুব লক্ষণীয় বিষয় দ্রবণে। আমি যদি একটি প্রশ্ন করি, যেমন এই পাত্রে আমি 1 লিটার পানি নিলাম, 1 লিটার পানি নিলাম। এই যে আমি 1 লিটার পানির মধ্যে একটা দ্রবণ তৈরি করব, এই পানিটা হচ্ছে দ্রাবক, পানিটা হচ্ছে দ্রাবক। আর এখানে আমি যে যৌগটি দ্রবীভূত করব তা হচ্ছে দ্রব। তাহলে এটা কি? দ্রাবক। এটা কি? দ্রব। আর এই দ্রব এবং দ্রাবক মিলে হবে দ্রবণ। আর সে দ্রবণটা হইতে হবে 1 লিটার।
এখন প্রথমেই আমি একটু প্রশ্ন করি, 1 লিটার পানি নিলাম, অর্থাৎ 1 লিটার দ্রাবক নিলাম। এখানে যদি আমি 1 মোল, এটা হচ্ছে কয় লিটার? 1 লিটার দ্রাবক। আমি যদি এখানে 1 মোল দ্রবণ নিই, তাহলে আমি এটাকে 1 মোলার দ্রবণ বলতে পারবো? পারবো? পারবো না। পারবো না। কেন পারবো না? কারণ আমি দ্রাবক নিয়েছি 1 লিটার, সেখানে দ্রব হচ্ছে 1 মোল। দ্রব হচ্ছে 1 মোল। কত? 1 লিটার দ্রাবকে। কিন্তু প্রশ্ন হচ্ছে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব, তাহলে নিশ্চয়ই এটা 1 মোলার হয়নি। এখানে একটি মিস্টেক হয়ে যায়। সেজন্য এখানে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আমি 1 লিটার দ্রাবক নিব না, প্রথমে একটি পাত্র, আমি 1 লিটার দাগাঙ্কিত একটি পাত্র নিলাম, এটা 1 লিটার এই পর্যন্ত আয়তন। তো আমি এখানে মোটামুটি একটু পানি নিলাম, অল্প পানি নিলাম। তারপরে এখানে 1 মোল দ্রব দিলাম, আমি 1 মোল দ্রব দিলাম এখানে। দেওয়ার পরে আমি পরবর্তীতে পানি পূর্ণ করলাম 1 লিটার পর্যন্ত। এখন পানি ছাড়া অন্য দ্রাবক নেওয়া যায়, কিন্তু পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। আচ্ছা, এখন লক্ষ্য করে দেখো, দ্রব এবং দ্রাবক মিলে হয়েছে কত? 1 লিটার। এখন এটাকে বলা যায় 1 মোলার দ্রবণ বলা যায়। 1 মোলার দ্রবণ বলা যায়। এই 1 লিটারে যদি আমি 1 মোল দ্রবণ নিয়ে যদি আমি 2 মোল দ্রবণ নিই 1 লিটারে, তাহলে কয় মোলার হবে? 2 মোলার। যেমন 1 লিটার দ্রবণ হবে, আমি 2 মোল দ্রবণ নিলাম, তাহলে কয় মোলার হবে? 2 মোলার। আমি যদি 1 লিটার দ্রবণে 3 মোল দ্রবণ নিই, তাহলে হবে 3 মোলার দ্রবণ। বিষয়টা হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে তত মোলার। তাহলে একটি প্রশ্ন করি, এখানে আমরা ধরে নাও এখানে 2 লিটার দ্রবণ তৈরি করব। এটা দাগাঙ্কিত মনে করো তুমি, এখানে 2 লিটারের দাগাঙ্কিত আছে, 2 লিটার দাগাঙ্কিত আছে। এখন এখানে আমি 2 মোল দ্রব দিব, 2 লিটারে 2 মোল দ্রব। তাহলে এবার বলো তো এটা কয় মোলার হবে? এটা হবে তোমার 1 মোলার। বিষয়টা হচ্ছে 2 লিটারে 2 মোল, তাহলে 1 লিটারে কয় মোল? 1 মোল। অর্থাৎ প্রতি লিটার হিসেবে কত পড়েছে? 1 মোল। তার মানে হচ্ছে এখানে 1 মোলার। এখন ধরো তোমার 2 লিটারে যদি 1 মোল হয় দ্রব, তাহলে প্রতি লিটারে হাফ মোল। তার মানে এখানে কত হবে? 0.5 মোলার দ্রবণ। আশা করি বুঝতে পারছো। বিষয়টা হচ্ছে প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রব দ্রবীভূত থাকবে সেই হিসেবে মোলার বলতে হবে। এই যে মোলার বিষয়টা, এটিকে বলা হয় মোলারিটি। কি বলা হয়? মোলারিটি। আশা করি মোলার দ্রবণ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো।